হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হাসানাত। আজকে এন্ডোক্রাইন ফিজিওলজির থার্ড লেকচারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের ফিজিওলজিক্যাল অ্যানাটমি এবং তাদের যে এন্ডোক্রাইন ফাংশন এবং হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের ভিতরে যে রিলেশনশিপ সেটা নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আমাদের একটু হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের একটু যে অ্যানাটমিক্যাল লোকেশন, এক্সাক্ট লোকেশন এবং তাদের যে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাইপোথ্যালামাস এটা আসলে ইট ইজ এ পার্ট অফ দ্য ব্রেন, যেটা বলছে ডায়ানসেফালনের পার্ট। হ্যাঁ, এটার অবস্থান এখানে একটু খেয়াল করেন, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ব্রেনের যে বেস অফ দ্য ব্রেন, এখানে দেখেন হাইপোথ্যালামাস। হ্যাঁ, এটা হচ্ছে হাইপোথ্যালামাসের লোকেশন। এখান থেকে হাইপোথ্যালামাসের থেকে একটা ডাউনওয়ার্ড ইভেজিনেশন, নিউরাল টিস্যুগুলো একটা ডাউনওয়ার্ড গ্রোথ কিন্তু নিচের দিকে নেমে আসছে। হ্যাঁ, আবার এখানে দেখেন যে এটাকে যদি চিন্তা করেন যে রুফ অফ দ্য মাউথ, হ্যাঁ, যেখান থেকে এই যে একটা আপওয়ার্ড গ্রোথ, এটা হচ্ছে এপিথেলিয়াম, যেটা ন্যাসোফ্যারিঞ্জিয়াল এপিথেলিয়াম বা রাথেক্স পাউস। হ্যাঁ, তো হাইপোথ্যালামাসের ডাউনওয়ার্ড গ্রোথ বা এক্সটেনশন, আর একটা হচ্ছে এই যে রাথেক্স পাউস, যেটা হচ্ছে এপিথেলিয়াল অরিজিন। এই দুইটা ফিউশন হয়ে আলটিমেটলি পিটুইটারি গ্ল্যান্ড তৈরি করে। সো পাশের ছবিটাতে দেখেন এই যে আলটিমেটলি যে হাইপোথ্যালামাসের ডাউনওয়ার্ড গ্রোথ এবং যে এই যে এপিথেলিয়াল যে আপওয়ার্ড গ্রোথ ফ্রম দা নেসোফেরিন রুপ অফ দা মাউথ, এই দুইটা আলটিমেটলি ফিউশন হয়ে পিটুইটারি গ্ল্যান্ড তৈরি করছে। এই জন্য পিটুইটারি গ্ল্যান্ডের আসলে ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট দুইটা পার্ট। একটা হচ্ছে এপিথেলিয়াল অরিজিন, যেটাকে আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি বা অ্যাডেনোহাইপোফাইসিস বলি, আর এই যে নিউরাল টিস্যু থেকে ডেভেলপ করে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা নিউরোহাইপোফাইসিস বলি। ওকে, আচ্ছা, এখন আমি যেটা আসলে ছবিতে দেখানোর চেষ্টা করছি সেটাই আসলে এখানে লেখা আছে। দেখেন, ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড পোস্টেরিয়র পিটুইটারি, এটা যেহেতু নিউরাল টিস্যু অরিজিন, এজন্য নিউরোহাইপোফাইসিস বলছি। হ্যাঁ, দেখেন, derived from neural tissue and develop from evagination or downward growth of the hypothalamus, এইমাত্র যেটা দেখানো হয়েছে, and it is made up of axons and supporting cell বা connective tissue cell, যেটাকে আমরা পিটুইসাইড বলি। পিটুইসাইড বেসিক্যালি it is a modified astrocyte. ওকে, তো এক্সন গুলো অ্যারাইজ করে মেইনলি হাইপোথ্যালামাস থেকে। এক্সনের যে সেল বডিগুলা, সেগুলোর অবস্থান হচ্ছে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস। সেখান থেকে এক্সনগুলো অ্যারাইজ করে তারা আলটিমেটলি পোস্টেরিয়র পিটুইটারিতে এসে টার্মিনেট করবে। এই যে এক্সোনাল কানেকশন বা নার্ভাস কানেকশন বিটুইন হাইপোথ্যালামাস এন্ড পোস্টেরিয়র পিটুইটারি, এটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। ওকে, আচ্ছা, আর অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা আপনারা সবাই জানেন যে ড্রাইভ ফ্রম এপিথেলিয়াল টিস্যু and develop as a evagination from nasopharynx, এটাকে রাথেক্স পাউস বলে। ডিউরিং ডেভেলপমেন্টের সময় এখান থেকে যে আপওয়ার্ডটা গ্রোথ হচ্ছে, সেখান থেকে এই অ্যান্টেরিয়র পিটুইটারি ডেভেলপ করে। যেহেতু এরা এপিথেলিয়াল টিস্যু থেকে আসছে, এই জন্য অ্যাডেনোহাইপোফাইসিস বলে। এবং এই অ্যান্টেরিয়র পিটুইটারি সাথে হাইপোথ্যালামাসের যে কানেকশন, এইটাকে হচ্ছে ব্লাড ভেসেলের মাধ্যমে কানেকশন, তারা কানেক্টেড। এই জন্য এই যে ভাস্কুলার কানেকশন, এটাকে বলে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। ওকে, আচ্ছা, এখন আমরা একটু দেখি যে কানেকশন হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি কানেকশনের ডিটেইল আলোচনা করার আগে আমরা একটু হাইপোথ্যালামিক যে ইম্পর্টেন্ট নিউক্লিয়াস গুলো দেখে নেব। বিশেষ করে হাইপোথ্যালামাসের ইট ইজ এ পার্ট অফ দ্য ব্রেন, এটার অনেক ফাংশন আছে, অনেক ধরনের ফাংশন আছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে এন্ডোক্রাইন ফাংশন। সো হাইপোথ্যালামাসের বিভিন্ন নিউক্লিয়াসের ভিতরে এন্ডোক্রাইন ফাংশনের সাথে যে নিউক্লিয়াস গুলো জড়িত, তাদেরকে আমরা একটু দেখে নিই। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এই যে হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়রলি যে একটা বড় নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে প্রিঅপটিক নিউক্লিয়াস। আর এইখানে দেখেন এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তারপরে নিচের দিকে এই নিউক্লিয়াসটা দেখেন, এটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস হাইপোথ্যালামাসের লোয়ার পার্টে। আর তার পিছনে এটা দেখেন আর্কুয়েট নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমাদের এই কয়টা নিউক্লিয়াসই দরকার। আরো নিউক্লিয়াস আছে, যেমন ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস আছে, ডরসোমিডিয়াল নিউক্লিয়াস আছে। ওকে, তো এখন পাশের ছবিটাতে খেয়াল করেন
যে হাইপোথ্যালামাসের এখানে ধরেন যে তিনটা নিউক্লিয়াস যদি আমি বলি, একটা হচ্ছে ধরেন এটা আর্কুয়েট নিউক্লিয়াস, এটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, আর সামনেরটা ধরেন প্রিঅপটিক নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে তারা কিছু হরমোন সিনথেসিস করে। এই হরমোন গুলার তাদেরকে কিছু হরমোন আছে রিলিজিং হরমোন বলে, কিছু বলে ইনহিবিটরি হরমোন। এই রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন গুলা আমি পরে নাম বলবো। এরা এইখান থেকে এই যে নিউক্লিয়াস থেকে যে এক্সন এরাইজ করছে, এই এক্সনের মাধ্যমে তারা হাইপোথ্যালামাসের দেখেন লোয়ার পার্টে চলে আসলো। লোয়ার পার্টে যে হাইপোথ্যালামাসের বেস থেকে এই যে একটা স্মল যে প্রোট্রুশন, ডাউনওয়ার্ড প্রোট্রুশন, এটাকে বলছে মিডিয়ান এমিনেন্স। মিডিয়ান এমিনেন্সের এইখানে দেখেন একটা ক্যাপিলারি প্লেক্সাস আছে। এই ক্যাপিলারি প্লেক্সাসের ভিতরে এসে এই রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলা সিক্রেশন হবে ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড। তখন এই হরমোনগুলা এই ব্লাডের মাধ্যমে আলটিমেটলি এইখানে দেখেন তারা এই ব্লাড ভেসেলের মাধ্যমে তারা কোথায় চলে আসলো, তারা আবার অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে চলে আসলো। এইখানে দেখেন আরেক সেট ক্যাপিলারি বা সাইনাস আছে, এইখানে তারা অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে অ্যান্টেরিয়র পিটুইটারির যে হরমোন সিক্রেটিং সেলগুলি আছে তাদের উপরে কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশনকে কন্ট্রোল করবে। যাই হোক, তাহলে এই যে কানেকশনটা শুরুতে দেখেন নিউক্লিয়াস থেকে মিডিয়ান এমিনেন্স পর্যন্ত এটা এক্সনের মাধ্যমে আসে, তারপরে মিডিয়ান এমিনেন্স থেকে যে অ্যান্টেরিয়র পিটুইটারি যে এই যে কানেকশন, যেটাকে ভাস্কুলার কানেকশন বা ব্লাডের মাধ্যমে যে কানেকশনটা আছে, এটাকে আমরা বলি যে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলস, বা এই সিস্টেমটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট চলে যাই। তাহলে আমরা এখন আলোচনা করব হাউ hypothalamus control anterior pituitary secretion. That means hypothalamic control over anterior pituitary secretion. এখন আমরা ডিটেইল আলোচনা করি। আমি শুরুতেই বলেছি এখানে তিনটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস আছে, এটা আমি আবারও বলবো যে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, আর্কুয়েট নিউক্লিয়াস এবং প্রিঅপটিক নিউক্লিয়াস। এই তিনটা নিউক্লিয়াস থেকে দেখেন তারা কিছু হরমোন সিনথেসিস করবে যাদেরকে বলা হচ্ছে রিলিজিং হরমোন এবং ইনহিবিটরি হরমোন। এই হরমোনগুলা এখান থেকে এই যে এক্সন তারা কি করতেছে, তারা নিচের দিকে নেমে আসছে। নিচের দিকে নেমে এসে এই যে এই এরিয়াটার নাম হচ্ছে মিডিয়ান এমিনেন্স। ইট ইজ এ স্মল প্রোট্রুশন ফ্রম দ্য বেস অফ দ্য হাইপোথ্যালামাস। এই যে এটাকে মিডিয়ান এমিনেন্স। এই মিডিয়ান এমিনেন্সের এখানে দেখেন এসে কোথায় শেষ হবে, ক্লোজ প্রক্সিমিটি টু ক্যাপিলারি লুপ। এখানে দেখেন কিছু একটা ক্যাপিলারি লুপ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ভেসেলের। আচ্ছা, এই ক্যাপিলারি লুপের ভিতরে হরমোনগুলোকে ওই যে রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলোকে সিক্রেশন করে দিবে। তখন এই হরমোনগুলো এই যে ভেসেলের কানেকশন, যেটাকে আমরা বলছি যে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল বা পোর্টাল সিস্টেম, এটার মাধ্যমে তারা অ্যান্টেরিয়র পিটুইটারিতে চলে আসবে। চলে এসে যে অ্যান্টেরিয়র পিটুইটারির যে সেলগুলি আছে হরমোন সিক্রেটিং, সেই সেলগুলির উপরে কাজ করে ওই সেলের সিক্রেশনকে কন্ট্রোল করবে। ওকে, তো অ্যান্টেরিয়র পিটুইটারির যে হরমোনগুলি আছে একটু বলি যে এখানে থাইরোট্রপ সেল আছে, সেখান থেকে রিলিজ হয় টিএসএইচ। কর্টিকোট্রপ সেল আছে, সেখান থেকে এসিটিএইচ। গোনাডোট্রপ সেল থেকে এফএসএইচ এবং এলএইচ সিক্রেশন হবে, এবং যে সোম্যাটোট্রপ থেকে গ্রোথ হরমোন রিলিজ হবে, এবং ল্যাক্টোট্রপ বা ম্যামোট্রপ বলে সেখান থেকে প্রোল্যাকটিন রিলিজ হবে। সো আলটিমেটলি এই যে হরমোন সিক্রেটিং সেল এবং কে কন্ট্রোল করতেছে কে, ওই যে হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন গুলো আসতেছে, আসার রাস্তা হচ্ছে প্রথমে তারা কিছুটা অংশ তারা এক্সনের মাধ্যমে এই যে মিডিয়ান এমিনেন্স পর্যন্ত আসবে। আসার পরে এই যে মিডিয়ান এমিনেন্সের সাথে অ্যান্টেরিয়র পিটুইটারির যে ভাস্কুলার কানেকশন, যেটাকে হাইপোথ্যালামো হাইপোফিসিয়াল পোর্টাল ভেসেলস আমরা বলছি, সেই ভেসেলের মাধ্যমে তারা অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে কাজ করবে। এখন আমরা একটু জেনে নেই যে হাইপোথ্যালামিক যে হরমোনগুলি আছে, যেটাকে আমরা বলছি রিলিজিং হরমোন এবং ইনহিবিটরি হরমোন। হ্যাঁ, এই হরমোনগুলোর আরেকটা নাম আছে একসাথে, তাদেরকে হাইপোফাইসোট্রপিক হরমোনও বলে। হ্যাঁ, আমরা তো জানি ট্রপিক হরমোনের ডেফিনেশন যে একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে একটা টার্গেট গ্ল্যান্ডের উপরে অ্যানাদার একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে কাজ করে তার যে সিক্রেশনকে কন্ট্রোল করবে, সেটা ট্রপিক। তো যেহেতু এরা হাইপোথ্যালামাসের এখান থেকে রিলিজ হয়ে তারা এসে আবার অ্যানাদার যে গ্ল্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করছে, তো এদেরকে আমরা একসাথে হাইপোফাইসিওট্রপিক হরমোনও বলতে পারি। ওকে, তো যাই হোক, এখানে অলরেডি আমি বলেছি দুই ক্যাটাগরির হরমোন আছে, কিছু আছে রিলিজিং আর আরেকটা ক্যাটাগরি ইনহিবিটরি। তো রিলিজিং হরমোনটা কি কি আছে দেখেন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সংক্ষেপে টিআরএইচ বলা হচ্ছে।
এইটা রিলিজ হবে হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিআরএইচ, এইটাও প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস। তার মানে টিআরএইচ সিআরএইচ এরা রিলিজ হলো কোন নিউক্লিয়াস থেকে? প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস থেকে। আচ্ছা, এরপরে দেখেন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ, এইটা রিলিজ হবে হচ্ছে প্রিঅপটিক নিউক্লিয়াস থেকে। জিএনআরএইচ রিলিজ করবে, এই যে সামনেটা প্রিঅপটিক নিউক্লিয়াস, এখান থেকে জিএনআরএইচ রিলিজ হবে। আর গ্রোথ হরমোন যে রিলিজিং হরমোন, এইটা রিলিজ হবে আর্কুয়েট নিউক্লিয়াস থেকে। ওকে, আচ্ছা এখন আসেন এরা হচ্ছে রিলিজিং হরমোন। এরপর আরেকটা ক্যাটাগরি বলছি ইনহিবিটরি হরমোন। ইনহিবিটরি হরমোনের ভিতরে দেখেন গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, যেটা একটা নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এটাও আসলে আর্কুয়েট নিউক্লিয়াস থেকেই রিলিজ হবে। হ্যাঁ, একটা নিউক্লিয়াস মানে কিন্তু এখানে অনেকগুলো কালেকশন অফ সেল বডি, বিভিন্ন অনেকগুলো সেল বডির কালেকশন। আচ্ছা, তাহলে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনটাও আর্কুয়েট নিউক্লিয়াস থেকে রিলিজ হচ্ছে। আর প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন পিআইএইচ অথবা ডোপামিন বলি আমরা, এটাও আর্কুয়েট নিউক্লিয়াস থেকে রিলিজ হচ্ছে। তাহলে আর্কুয়েট নিউক্লিয়াস থেকে আমরা তিনটা হরমোন পাইলাম। হাইপোথ্যালামাসের আর্কুয়েট নিউক্লিয়াস থেকে একটা পেলাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন না, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। দেন গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, দ্যাট ইজ সোমাটোস্ট্যাটিন। আর প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন, দ্যাট ইজ ডোপামিন অথবা পিআইএইচ আমরা বলি। এই তিনটা হরমোন হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস থেকে রিলিজ হচ্ছে। আর প্রিঅপটিক নিউক্লিয়াস থেকে কোনটা আসতেছে? সেটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর টিআরএইচ সিআরএইচ এরা রিলিজ হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস। ওকে, এই আলটিমেটলি এই রিলিজিং হরমোন গুলো যদি চিন্তা করেন, তারা যখন রিলিজ হবে, এরা এই যে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল যে কানেকশন, অর্থাৎ এই যে পোর্টাল ভেসেলের মাধ্যমে তারা অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসবে। এসে যেমন ধরেন টিআরএইচ সে থাইরোট্রপ সেলের উপরে কাজ করে টিএসএইচ রিলিজ করাবে, সিআরএইচ কর্টিকোট্রপের উপরে কাজ করে এসিটিএইচ রিলিজ করাবে, জিএনআরএইচ তারা গোনাডোট্রপের উপরে কাজ করে এফএসএইচ এলএইচ রিলিজ করাবে, আর জিএইচআরএইচ যারা সোমাটোট্রপস এর উপরে কাজ করে গ্রোথ হরমোন রিলিজ করবে। ওকে, আর প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন তারা প্রোল্যাকটিন হরমোন সিক্রেশনকে কন্ট্রোল করবে, যেটা হচ্ছে ল্যাক্টোট্রপ সেলের উপরে কাজ করে। ওকে, তো যাই হোক, এখন আরেকটা জিনিস বলি। ধরেন এই যে হাইপোথ্যালামাসের যে এই যে নিউরন গুলো যারা কিনা এই যে রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন গুলো রিলিজ করতেছে, তো এদের ক্ষেত্রে কিছু সেকেন্ডারি স্টিমুলেশন বা সেকেন্ডারি ফ্যাক্টর দ্যাট ক্যান আইদার ইনফ্লুয়েন্স or inhibit the secretions from this hypothalamic neuron. যেমন খেয়াল করেন, আমরা এখানে বলেছি টিআরএইচ। টিআরএইচ সিক্রেশনকে স্টিমুলেট, এই যে হাইপোথ্যালামাসের যে নিউরনগুলো থেকে টিআরএইচ রিলিজ হবে, এটা স্টিমুলেশন হতে পারে কোল্ড টেম্পারেচারে। কোল্ড টেম্পারেচার এটাকে স্টিমুলেট করবে, প্রেগন্যান্সিতে স্টিমুলেট হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিআরএইচ, এইটা এই সিআরএইচ সিক্রেশন রিলিজ হবে কখন? এটা ধরেন ফিভার, তারপরে ধরেন হাইপোগ্লাইসিমিয়া যদি থাকে, তারপরে স্ট্রেস, এই সমস্ত কারণে রিলিজ সিআরএইচ সিক্রেশনটা স্টিমুলেট হতে পারে। জিএনআরএইচ এরা ব্লাড এস্ট্রোজেন প্রজেস্টেরনের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে। তারপরে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, যদি আপনি এক্সারসাইজ করেন অথবা যদি ব্লাডে মেটাবলিক ফুয়েল, যেমন এনার্জি এল্ডিং যে ফুয়েল গুলো আছে, যেমন গ্লুকোজ, তারপরে ফ্যাটি অ্যাসিড, এগুলো যদি কোনো কারণে ব্লাডে কমে যায়, তখন এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এটা ফ্যাক্টরটা রিলিজ হবে বেশি, জিএইচআরএইচ। আবার এক্সারসাইজ করলেও রিলিজ হবে। আবার ব্লাডে যদি অ্যামাইনো অ্যাসিডটা বাড়ে, অ্যামাইনো অ্যাসিড বাড়লেও কিন্তু এই জিএইচআরএইচ সিক্রেশনকে স্টিমুলেট করবে। ওকে, আচ্ছা, আবার দেখেন এই গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন যেটা সোমাটোস্ট্যাটিন, এটা ডে টাইমে বেশি রিলিজ হয়। হ্যাঁ, আবার গ্রোথ হরমোন রিলিজিং যেটা হরমোন, এটা আবার ডিপ স্লিপে বা রাতের বেলা বেশি সিক্রেশন, নাইটে, অর্থাৎ ডে নাইট ভেরিয়েশনস। তো এই দিস আর দ্য ফ্যাক্টরস। আবার প্রোল্যাকটিন সিক্রেশনটা মেইনলি এই যে প্রোল্যাকটিন ইনহিবিটরি বা ডোপামিন, এটাকে ইনফ্লুয়েন্স করতে পারে
একটা হইতে পারে ব্লাডের এস্ট্রোজেন লেভেলের উপরে, কারণ এটা ইনফ্লুয়েন্স হতে পারে এটা সিক্রেশন, যেটা পরে আমরা ডিটেইল আলোচনা করব। তারপরে ধরেন যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর কারণে, ব্রেস্ট ফিডিং এর এক্ষেত্রে ইনফ্লুয়েন্স হতে পারে। তারপরে আপনার যে বার্থ কন্ট্রোল পিলের কারণে এই লেভেলটা, কিন্তু এটা সিক্রেশন কিন্তু ইনফ্লুয়েন্স হতে পারে। সো দ্য ডিফারেন্ট সিচুয়েশনে কিন্তু, তার মানে আমি বোঝাতে চাচ্ছি হাইপোথ্যালামাস ইজ এ ভেরি স্মার্ট সেন্সর অফ ইয়োর বডি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট সেন্সরি ইনপুট কিন্তু এই হাইপোথ্যালামাসে আসবে, এবং সেই অনুসারে হাইপোথ্যালামাস কিন্তু এখান থেকে সিগন্যাল পিটুইটারি গ্ল্যান্ডে পাঠিয়ে দেবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশনটাকে কিভাবে কন্ট্রোল করতেছে। এখন আসি হাইপোথ্যালামিক কন্ট্রোল ওভার পোস্টেরিয়র পিটুইটারি সিক্রেশন। আচ্ছা, এটার সাথে হাইপোথ্যালামাসের অ্যানাদার দুইটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস, এই উপরেরটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার, নিচেরটা হচ্ছে সুপ্রাঅপটিক। এই সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এরা দুইটা ইম্পর্টেন্ট হরমোন সিনথেসিস করে, সেটার নাম হচ্ছে ADH, দ্যাট ইজ অ্যান্টিডাইউরেটিক হরমোন অথবা ভ্যাসোপ্রেসিন নামে পরিচিত, আর একটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে দেখেন সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস, এখান থেকে এই দুটো হরমোন সিনথেসিস হলো। দেন এখান থেকে যে এক্সন গুলি দেখতেছেন, যে এই এক্সন গুলো তারা একটা নার্ভাস ট্র্যাক্ট ফর্মেশন করবে। তারা কিন্তু দেখেন এই যে নিচের দিকে নেমে আসলো মিডিয়ান এমিনেন্স, সেখান থেকে আবার এই যে ফানেল শেপ এরিয়া, এটাকে বলে ইনফান্ডিবুলাম বা ইনফান্ডিবুলার স্টাফ। তারপরে আলটিমেটলি সেখান থেকে কন্টিনিউশন হয়ে আলটিমেটলি এরা পোস্টেরিয়র পিটুইটারিতে গিয়ে টার্মিনেট করবে। তাহলে এখানে খেয়াল করেন যে সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে নিউরনগুলো নেমে আসলো মিডিয়ান এমিনেন্স, সেখান থেকে ইনফান্ডিবুলার স্টেম, এবং ফাইনালি এরা এখান থেকে এক্সনটা কন্টিনিউশনের মাধ্যমে তারা পোস্টেরিয়র পিটুইটারিতে গিয়ে টার্মিনেট করবে। অ্যাকচুয়ালি এই হরমোন যে ADH এবং অক্সিটোসিন দুই নিউক্লিয়াসেই তৈরি হয়, সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার। তবে সুপ্রাঅপটিকটা মেইনলি সিনথেসিস করবে প্রিডমিনেন্টলি ADH, ওকে, আর সিনথেসাইজড ADH মেইনলি প্রিডমিনেন্টলি সিনথেসিস হবে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, আর প্যারাভেন্ট্রিকুলার থেকে হচ্ছে অক্সিটোসিন। তো যাই হোক, এখান থেকে সিনথেসিস হওয়ার পরে এই যে এক্সনের ভিতরে যে এক্সোপ্লাজম আছে, এক্সোপ্লাজমে এক ধরনের ক্যারিয়ার প্রোটিন আছে যাদেরকে নিউরোফাইসিন বলে। এই নিউরোফাইসিনের সাথে বাইন্ড করে এক্সোপ্লাজমিক ফ্লোর মাধ্যমে এইটা ট্রাভেল করে ফাইনালি পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের এখানে যে নার্ভ এন্ডিং গুলো আছে, নার্ভ এন্ডিং এর যে সিক্রেটারি ভেসিকলের ভিতরে স্টোর থাকবে। উল্লেখ করা যেতে পারে এখানে অক্সিটোসিন নিউরোফাইসিন 1 এর সাথে বাইন্ড করে ট্রান্সপোর্ট হবে, আর ADH নিউরোফাইসিন 2 এর সাথে বাইন্ড করে ট্রান্সপোর্ট হবে। ওকে, এবং ফাইনালি তারা পোস্টেরিয়র পিটুইটারিতে নার্ভ এন্ডিং এ স্টোর থাকবে। যখন সিগন্যাল হাইপোথ্যালামাস থেকে কোনো সিগন্যাল বা হাইপোথ্যালামাসের এই যে নিউক্লিয়াস স্টিমুলেশন আসবে, তখন সেই নার্ভ সিগন্যালটা এই ট্র্যাক্টের মাধ্যমে পোস্টেরিয়র পিটুইটারিতে গিয়ে পোস্টেরিয়র পিটুইটারিকে এই স্টিমুলেশন হলো, তখন এই নার্ভ এন্ডিং থেকে ADH এবং অক্সিটোসিন রিলিজ হবে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এখানকার যে সিক্রেশন ধরেন ADH, যেটা হচ্ছে ভেসোপ্রেসিন, এই নিউক্লিয়াস স্টিমুলেশন হতে পারে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে প্লাজমার অসমোলালিটি। এখানে কিছু অসমো রিসেপ্টর থাকে, অর্গানাম ভাস্কুলোসাম, এই অসমো রিসেপ্টরের সাথে এদের রিলেশন আছে। যদি প্লাজমা অসমোলালিটি কমে যায় সেক্ষেত্রে এই নিউক্লিয়াস স্টিমুলেশন হবে এবং ADH সিক্রেশন বাড়াবে, অথবা ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে কিন্তু এই নিউক্লিয়াস স্টিমুলেশন হবে। আর উল্টা যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, অসমোলারিটি আমি উল্টা বললাম, অসমোলারিটি যদি প্লাজমা অসমোলারিটি যদি কমে যায় তাহলে এই নিউক্লিয়াসটা ADH সিনথেসিস কমাই দেবে, আর যদি অসমোলারিটি বেড়ে যায় তাহলে একটা স্টিমুলেশন হবে, অর্থাৎ ADH সিক্রেশন, ADH সিনথেসিস বেশি বেশি হবে। একইভাবে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়
যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে এডিএইচ সিনথেসিস কম হবে, ব্লাড প্রেশার কমে গেলে এটা স্টিমুলেশন হবে, সরি ব্লাড প্রেশার কমে গেলে কম সিক্রেশন হবে। আচ্ছা, আর অক্সিটোসিন, তার মানে এখানে মেইনলি দুইটা ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হচ্ছে ব্লাড প্রেশার বলতে পারেন বা বডি ফ্লুইডের ভলিউম, আর একটা হচ্ছে প্লাজমার অসমোলালিটি উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে অক্সিটোসিন যেটা বলতেছে, অক্সিটোসিন এটা ইনফ্লুয়েন্স করতেছে হচ্ছে এটা একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে স্টিমুলেশন হতে পারে, হ্যাঁ। তারপরে ধরেন এটা পার্চুরেশন প্রসেসের সময়, দেন ইজাকুলেশনের সময়, এই সমস্ত কারণে এই সিক্রেশনটা ইনফ্লুয়েন্স হবে নিউক্লিয়াসটা। তো যাই হোক, আলটিমেটলি এই যে পাথওয়ে আর কানেকশন বিটুইন হাইপোথ্যালামাস এবং পোস্টেরিয়র পিটুইটারি, এই কানেকশনটা কিন্তু দেখা যাচ্ছে যে নিউরাল কানেকশন বা নার্ভাস কানেকশন বা নার্ভ ট্র্যাক্টের মাধ্যমে কানেক্ট। এই জন্য এটাকে বলছে হাইপোথ্যালামিক হাইপোফেসিয়াল ট্র্যাক্ট। ওকে, so that is how hypothalamus can control the secretion of posterior pituitary. তো পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা একটু জেনে নেই, সেটা হচ্ছে এগুলো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, জাস্ট বলার জন্য বলা। ডায়ামিটার 1 সেন্টিমিটার আর ওয়েট হচ্ছে 0.5 তে 1 গ্রাম, and it is situated in a depression called sella turcica present in the sphenoid bone at the base of the skull. এটা বনি ল্যান্ডমার্ক, যেটা আপনারা যখন বেজ অফ দ্য স্কাল পড়বেন তখন ওখানে দেখবেন যে স্ফেনয়েড বোনের এখানে একটা ডিপ্রেশন আছে, সেটাকে বলা হচ্ছে যে হাইপোফেসিয়াল ফোসাও বলে। আর এটা অলরেডি আমরা জানি যে ইট ইজ কানেক্টেড উইথ হাইপোথ্যালামাস বা পিটুইটারি স্টক আর হাইপোফেসিয়াল স্টক, বলা শেষ। তো আমরা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে আমরা অলরেডি বলেছি যে পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা দুইটা ডিভিশনে ভাগ করেছি। অ্যান্টেরিয়র লোব, যেটাকে আমরা অ্যাডেনোহাইপোফাইসিস বলি, কারণ এটার অরিজিনটা ডেভেলপ করতেছে রেথেক্স পাউস থেকে, দ্যাট ইজ এপিথেলিয়াল অরিজিন, এইজন্য অ্যাডেনোহাইপোফাইসিস। আর পোস্টেরিয়র পিটুইটারিটা এটা হাইপোথ্যালামাসের যে ডাউনার্ড গ্রোথ, অর্থাৎ এটা নার্ভাস নিউরাল টিস্যুর অরিজিন, যেটা আমরা নিউরোহাইপোফাইসিস বলছি। এবং এই দুইটা লোব সেপারেট থাকে আরেকটা ইন্টারমিডিয়েট লোব দিয়ে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে এটা রুডিমেন্টারি হিসেবে থাকে, that is which is rudimentary in adult human and it is inactive. Inactive মানে এখান থেকে কোনো কিছু সিক্রেশন হয় না। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু লোয়ার এনিমেলে, সার্টেন লোয়ার এনিমেলে দিস লোব সিক্রেট MSH. MSH মানে হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন in response to change in exposure to light and other environmental factor. তার মানে লোয়ার এনিমেলে এই ইন্টারমিডিয়েট লোব থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, কিন্তু হিউম্যানে এটা ইনঅ্যাক্টিভ থাকে, রুডিমেন্টারি। আচ্ছা, তো মজার বিষয় হচ্ছে তাহলে হিউম্যানে কিন্তু এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন অ্যাবসেন্ট, এটা নাই, কিন্তু হিউম্যানে তো মেলানোসাইট আছে। মেলানোসাইট হচ্ছে একটা পিগমেন্ট, হ্যাঁ, পিগমেন্ট প্রডিউসিং সেল মেলানোসাইট। এই হিউম্যান যে মেলানোসাইট আছে এবং সেখানে কিন্তু মেলানোট্রপিন 1 রিসেপ্টরও আছে। মজার বিষয় হচ্ছে আমাদের শরীরে MSH না থাকলেও MSH এর সাথে স্ট্রাকচারালি সিমিলার আরেকটা যেটা হরমোন আছে সেটা হচ্ছে ACTH। ACTH এর স্ট্রাকচারাল সিমিলারিটি আছে কার সাথে? MSH এর সাথে। কেমন সিমিলারিটি? এখানে বলা হচ্ছে যে 13টা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের মিল আছে। ফার্স্ট 13 of the amino acid sequence are same as that of MSH এর মতো। এইজন্য এই ACTH গুলো তাদের ভিতরে উইক মেলানো MSH অ্যাক্টিভিটি আছে। যেহেতু তাদের MSH এর মতো অ্যাক্টিভিটি বা সিমিলারিটি আছে, এইজন্য তারা মেলানোট্রপিন 1 রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে এবং পিগমেন্ট প্রোডাকশনকে স্টিমুলেট করতে পারে। এখান থেকে আমরা যে জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি, আমাদের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ডিজিজ কন্ডিশন আছে যেখানে ACTH লেভেলটা বেড়ে যায়, যেমন এডিসনস ডিজিজ ACTH লেভেলটা বেশি থাকে। এই ACTH এডিসনস ডিজিজ এই জন্য দেখা যাচ্ছে যে স্কিনের পিগমেন্টেশন একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার আছে, স্কিন পিগমেন্টেশন। তাহলে এখন আমরা বুঝলাম যে কেন ACTH বাড়ার কারণে পিগমেন্টেশনটা হচ্ছে, কারণ হচ্ছে ACTH যেহেতু MSH লাইক অ্যাক্টিভিটি আছে। আবার উল্টাটা হইতে পারে, যদি কোনো কারণে ACTH লেভেল কমে যায়, যেমন হাইপোপিটুইটারিজমে কমে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই কালারটা কি হয়ে যাবে, পিগমেন্টেশন ডিক্রিজ করবে, অর্থাৎ প্যালো, অ্যাবনরমাল প্যালোর ডেভেলপ করবে। ওকে, ইন কেস অফ হাইপোপিটুইটারিজম। তো যা হোক, এখন আমরা একটু দেখি যে অ্যান্টেরিয়র পিটুইটারি
সেলগুলোকে আমরা দুই ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু देयर স্টেইনিং প্রপার্টিজ। যেগুলো স্টেইন দিলে স্টেইন হবে না বা পুয়ারলি স্টেইন হবে তাদেরকে বলে ক্রোমোফোব সেল। এরকম 50% সেলই হচ্ছে ক্রোমোফোব। এবং এই ক্রোমোফোব সেলগুলোর এখানে কোনো সিক্রেটরি গ্র্যানিউল থাকে না বা অল্প থাকে, এই কারণে তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ ইন নেচার, তার মানে এখান থেকে কোনো হরমোন সিক্রেশন হবে না। আদার যে সেলগুলো আছে এদের আবার স্টেইন দিলে স্টেইন হবে, ডার্কলি স্টেইন হবে। 50% হচ্ছে এই সেলগুলোকে বলি হচ্ছে ক্রোমোফিলিক সেল। ওকে, এই ক্রোমোফিলিক সেল আবার দুই ধরনের, অ্যাসিডোফিলিক, বেসোফিলিক। দেখেন অ্যাসিডোফিলিক সেলের সংখ্যা 35%। অ্যাসিডোফিলিক সেল আছে অ্যাসিডিক ডাই, যেমন ইওসিন দিলে তারা কালার নেবে, এজন্য তারা অ্যাসিডোফিলিক। আর বেসোফিলিক সেল হচ্ছে তারা 15%। হ্যাঁ, অর্থাৎ তারা বেসিক ডাই দিলে স্টেইন হবে, যেমন হেমাটোক্সিন, সবাই জানেন যে হেমাটোক্সিন ইজ দ্য বেসিক ডাই, এটা হচ্ছে বেসোফিলিক সেল। এখন একটু দেখি যে তাহলে সেলগুলোর নামগুলো আমরা দেখে নিই। যে হরমোন সিক্রেটিং সেলস অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি, এখানে সোমাটোট্রোপ, এটা হচ্ছে অ্যাসিডোফিলিক সেল, এখান থেকে গ্রোথ হরমোন রিলিজ হয়। ল্যাক্টোট্রোপ, এটাও অ্যাসিডোফিলিক সেল, এখান থেকে প্রোল্যাকটিন রিলিজ হয়। আর আছে কর্টিকোট্রোপ থেকে এসিটিএইচ, এরাও বেসোফিলিক, এরা বেসোফিলিক। থাইরোট্রোপ থেকে টিএসএইচ, এরাও বেসোফিলিক সেল। গোনাডোট্রোপও বেসোফিলিক সেল, সেখান থেকে লুটিনাইজিং হরমোন এবং এফএসএইচ। তাহলে এইগুলো হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। আর তাহলে দেখা যাচ্ছে যে এই হরমোন সিক্রেটিং সেলগুলোর ভিতরে দুইটা সেল হচ্ছে অ্যাসিডোফিলিক, একটা হচ্ছে সোমাটোট্রোপ আর ল্যাক্টোট্রোপ। বাকি যে কর্টিকোট্রোপ, থাইরোট্রোপ, গোনাডোট্রোপ, এরা হচ্ছে বেসোফিলিক সেল। ওকে, তাহলে আবার একটু আমরা দেখে নিই যে দেখেন এই যে হাইপোথ্যালামাস থেকে টিউবেরো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট বা টিউবেরো ইনফ্যান্ডিবুলার ট্র্যাক্টের মাধ্যমে দেখেন ওই যে তিনটা নিউক্লিয়াস বলছিলাম, আর্কুয়েট, তারপরে প্যারাভেন্ট্রিকুলার, প্রিঅপটিক, সেখান থেকে নার্ভ ট্র্যাক গুলো কোথায় চলে আসলো, এখানে লোয়ার পার্ট অফ দা হাইপোথ্যালামাস, দ্যাট ইজ মিডিয়ান এমিনেন্স। এখান থেকে এই যে ক্যাপিলারি লুপের ভিতরে সিক্রেশন হলো এই রিলিজিং এবং ইনহিবিটরি হরমোনগুলো আলটিমেটলি এই যে ভাস্কুলার কানেকশন অর্থাৎ হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল দিয়ে এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি যে হরমোন সিক্রেটিং সেল, হ্যাঁ, তাদের উপরে গিয়ে তাদের সিক্রেশনকে কন্ট্রোল করবে। যেমন এখানে উদাহরণস্বরূপ যদি খেয়াল করেন জিএইচ, আরএইচ, দ্যাট ইজ গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন এবং সোমাটোস্ট্যাটিন, এরা এসে কাজ করতেছে এই যে সোমাটোট্রোপ সেলের উপরে করে গ্রোথ হরমোন রিলিজকে তারা কন্ট্রোল করতেছে। একইভাবে সিআরএইচ এটা এসে কর্টিকোট্রোপ সেলের উপরে কাজ করে এসিটিএইচ রিলিজকে কন্ট্রোল করবে। এসিটিএইচ আবার অ্যাড্রিনাল কর্টেক্সের উপরে কাজ করে। দেন টিআরএইচ এরা থাইরোট্রোপ সেলের উপরে এসে কাজ করে টিএসএইচ সিক্রেশনটাকে কন্ট্রোল করবে। টিএসএইচ আবার থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে। সিমিলারলি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন গোনাডোট্রপের উপরে কাজ করে, এফএসএইচ, এলএইচ রিলিজ করাচ্ছে, এরা আবার গিয়ে গোনাডের উপরে কাজ করছে। হ্যাঁ, এবং যেটা হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটরি ফ্যাক্টর, তারা কন্ট্রোল করবে হচ্ছে ল্যাক্টোট্রোপ বা ম্যামোট্রোপ সেলের যে সিক্রেশন, দ্যাট ইজ প্রোল্যাকটিন সিক্রেশনকে কন্ট্রোল করতেছে। এবং প্রোল্যাকটিন ফাইনালি আবার ব্রেস্টের উপরে কাজ করে। সো দ্যাট ইজ হাউ আমরা আসলে হাইপোথ্যালামাস এবং অ্যান্টেরিয়র পিটুইটারি যে রিলেশনশিপটা সেটা আমরা এখানে দেখলাম। সো সামারিতে আমরা ফাইনালি বলতে পারি যে হাইপোথ্যালামাস আসলে কিভাবে পিটুইটারি সিক্রেশনটাকে কন্ট্রোল করতেছে। অলরেডি আমি যথেষ্ট এক্সপ্লেইন করেছি। তারপরে লাস্ট আবার বলি অল সিক্রেশন বাই দ্য পিটুইটারি ইজ কন্ট্রোলড বাই আইদার হরমোনাল অর নার্ভাস সিগন্যাল ফ্রম দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে একটা হচ্ছে হরমোনাল সিক্রেশন সিগন্যাল আসবে, আর একটা হচ্ছে নার্ভাস সিগন্যাল, এটা গিয়ে পিটুইটারি কন্ট্রোল করতেছে। তো পোস্টেরিয়র পিটুইটারি কন্ট্রোল হচ্ছে নার্ভাস সিগন্যালের মাধ্যমে, দ্যাট অরিজিনেট ইন দ্য হাইপোথ্যালামাস এন্ড টার্মিনেট ইন দ্য পোস্টেরিয়র পিটুইটারি। এবং এই সিগন্যালটা যাতায়াতের রাস্তার নাম হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। আর অ্যান্টেরিয়র পিটুইটারি কে কন্ট্রোল করতেছে হচ্ছে এই যে রিলিজিং এবং ইনহিবিটরি যে হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে আসতেছে ভায়া হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলের মাধ্যমে। এবং ফাইনালি তারা হরমোন সিক্রেটিং সেলস অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে তাদের সিক্রেশনকে কন্ট্রোল করতেছে। সো এই ছিল আজকের আলোচনা। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। তো আরো নতুন নতুন লেকচার পেতে, এন্ডোক্রাইনের যে এক্সক্লুসিভ লেকচারগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনার ফ্রেন্ডদেরকে সাবস্ক্রাইব করার জন্য ইনভাইট করেন, লাইক কমেন্ট করে সাথে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস অল ফর টুডে।